বিজ্ঞানে তৎকালীন ইউরোপের পশ্চাৎগামিতা। প্রসঙ্গত এ আলোচনাও নিশ্চয়ই যথার্থ হবে যে ইসলামী বিজয়াভিযানের প্রাক্কালে ইউরোপের বা বিশেষ করে আন্দালুস অঞ্চলের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল এবং আন্দালুস অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার পর বিদ্যমান অবস্থা ও পরিস্থিতি কিভাবে বদলে গিয়েছিল। সে সময় ইউরোপ ছিল মূর্খতা ও পশ্চাৎগামিতার ঘোর অন্ধকারে নিমজ্জিত একটি অঞ্চল। ইউরোপে তখন একটি আইনি সদা কার্যকর ছিল, আর তা হল শোষণ ও অবিচার। শাসক গোষ্ঠী ধন সম্পদসহ দেশের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদের মালিক হতো, আর জনসাধারণ জীবন নির্বাহ করত প্রচণ্ড অভাব ও দারিদ্র্যের জাঁতাকলে পিষ্ট হবে। শাসক গোষ্ঠী নিজেদের বিলাসী জীবন নিশ্চিতকরণে একের পর এক নির্মাণ করত রাজপ্রাসাদ, দুর্গ ও নিরাপত্তা প্রাচীর, আর সাধারণ জনগোষ্ঠী আশ্রয় ও বসবাসের ন্যূনতম জায়গাটুকুও খুঁজে পেত না। ক্ষুধা ও দারিদ্র্যই ছিল তাদের নিয়তি। বরং সাধারণ জনগণের অবস্থা এত করুণ ছিল যে জমি জমার সঙ্গে তাদেরও কেনা বেচা হতো। ইউরোপের জাতিবর্গ তখন অবস্থান করছিল নীতি নৈতিকতার নিম্নতম স্তরে। ইজ্জত আবরু লুণ্ঠিত হওয়া ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এমনকি মানবজীবনের অতি স্বাভাবিক ও সাধারণ রীতিনীতিও তারা হারিয়ে ফেলেছিল। উদাহরণস্বরূপ, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা একটি স্বভাবজাত বিষয়, কিন্তু পরিচ্ছন্নতা বলে কোনো কিছু তাদের মধ্যে ছিল না। দীর্ঘদিনের ময়লা জমে থাকা মাথাভর্তি লম্বা চুল তারা বিক্ষিপ্তভাবে চেহারার ওপর ফেলে রাখত। তৎকালে এ অঞ্চল ভ্রমণকারী মুসলিম পরিব্রাজকগণ উল্লেখ করেছেন যে তৎকালীন আন্দালুসের অধিবাসীগণ বছরে এক দুবারের বেশি গোসল করত না, বরং তারা মনে করত শরীরে জমে থাকা ময়লা শারীরিক সুস্থতা এবং কল্যাণ ও বরকতের কারণ। এ অঞ্চলের কিছু অধিবাসী এমন ছিল যারা ইশারা ইঙ্গিতে পারস্পরিক ভাব বিনিময় করত। লিখনরীতি দূরে থাক, তাদের কোনো বাক রীতিই ছিল না। তারা হিন্দু ও অগ্নিপূজারীদের বিভিন্ন আকিদা ও বিশ্বাস লালন করত, যেমন মৃত ব্যক্তির লাশ জ্বালিয়ে দেওয়া, মৃত ব্যক্তির সঙ্গে তার স্ত্রী, দাসী বা অন্য কোনো আপনজনকে জীবন্ত ভস্য করা ইত্যাদি। এসব অমানবিক কাজ গোপনে সংঘটিত হতো না, বরং সমাজের সকলের জ্ঞাতসারে সকলের চোখের সামনেই ঘটত সবকিছু। এক কথায় মুসলমানদের বিজয়াভিযানের পূর্ব পর্যন্ত পুরো ইউরোপ আচ্ছন্ন ছিল পশ্চাৎগামিতা, অন্যায়, অবিচার ও চরম দরিদ্রতায়। তারা অবস্থান করছিল সভ্যতা ও সংস্কৃতির আলো থেকে শতক্রোশ দূরে। আশ্চর্যের বিষয় হল, দীর্ঘকাল এই অসভ্যতায় নিমজ্জিত থাকা সত্ত্বেও ইউরোপবাসীর মাঝে নিজেদের পশ্চাৎগামিতা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কোনো অনুভূতি ও চিন্তা। বস্তুতঃ খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকের পূর্বে আজকের ইউরোপের জ্ঞান, বিজ্ঞান এবং সভ্যতা ও সংস্কৃতির প্রতি সামান্য অনুরাগও ছিল না। গোথ জাতির আন্দালুস শাসন। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর শেষ দিকে পশ্চিমা গোথ জাতি অ্যালারিকের নেতৃত্বে রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশের বিভিন্ন নগরীর ওপর কর্তৃত্ব বিস্তারে সক্ষম হয়। এর নেপথ্য কারণ এই ছিল যে গোথ জাতি রোমান সম্রাট থিওডোসিয়াসের সহায়তায় এমন কিছু পদক্ষেপ বাস্তবায়ন করেছিল যা তাদের ক্ষমতা লাভের পথ সুগম করেছিল। 395 খ্রিস্টাব্দে রোমান সম্রাটের মৃত্যু হলে গোথ নেতা অ্যালারিক পশ্চিম ও মধ্য ইউরোপে অন্যতম শক্তিশালী নেতারূপে আবির্ভূত হন। এরপর তিনি রোমান সাম্রাজ্যের রাজধানী রোম নগরীর কর্তৃত্ব অর্জনে তৎপর হন এবং 410 খ্রিস্টাব্দে এক রক্তক্ষয়ী ঘটনার মাধ্যমে আপন লক্ষ্য অর্জনে সক্ষম হন। বিয়োগান্ত সেই ঘটনাকে ইউরোপের ইতিহাস আজও স্মরণ করে থাকে। এ সময় রোমান সাম্রাজ্যের নেতৃবৃন্দ আইবেরিয়ান উপদ্বীপে বসবাসরত বর্বর ভান্ডাল জাতিগোষ্ঠীকে এই শর্তে উপদ্বীপের উত্তর পশ্চিম অংশে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি প্রদান করে যে তারা আশেপাশের অন্যান্য অঞ্চলের স্থিতিশীলতার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি করবে না। কিন্তু বাস্তবতা হল, তখন রোমান রাষ্ট্রযন্ত্র ছিল শক্তি সামর্থ্যে ক্ষয়িষ্ণুপ্রায়, আর ভান্ডাল গোষ্ঠী ছিল যেমন সংখ্যায় অধিক তেমনি অসভ্যতা ও বর্বরতায় পটু। ফলে যা হওয়ার তাই হল। ভান্ডাল গোষ্ঠী পুরো অঞ্চল জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করল এবং পার্শ্ববর্তী গোল রাষ্ট্রের বর্তমান ফ্রান্স জন্য হুমকি হয়ে দাঁড়াল। এর কিছুদিন পর অ্যালারিকের মৃত্যুতে রোমে বিরাজমান সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটে। এরপর গোথ নেতা আটাউফ
আটাউলফ তার স্থলাভিষিক্ত হন। পরিস্থিতির উন্নতি হলে তৎকালীন রোম সম্রাট আটাউফকে প্রথমে গল রাষ্ট্রের দক্ষিণাংশে শাসনের অনুমতি দান করেন এবং পরবর্তী সময়ে তাকে ভান্ডাল গোত্রের ওপরও কর্তৃত্ব প্রদান করেন। এর ফলে শুরু হয় ভান্ডাল জনগোষ্ঠীর ওপর শক্তিশালী গোথ জাতির উপর্যুপরি নিষ্পেষণ ও বলপ্রয়োগ। ফলে ভান্ডাল গোষ্ঠী উপদ্বীপের দক্ষিণ দিকে বিতাড়িত হয়। তবে পিছু হটার সময় প্রতিশোধ স্বরূপ তারা দ্বীপে বিদ্যমান রোমান সভ্যতার সকল নিদর্শন ধ্বংস করে ফেলে। এভাবে ধীরে ধীরে গোথ জাতি এ অঞ্চলে নিরঙ্কুশ প্রতিপত্তি অর্জন করে। বিশেষ করে তাদের শক্তিশালী নেতা ভ্যালিয়া এর শাসনামলে পুরো উপদ্বীপের ওপর তারা একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে। কালের পরিক্রমায় একসময় রোমান সাম্রাজ্যের ক্ষমতা ও শক্তি ক্ষয়প্রাপ্ত হলে গোথ জাতি রোমান সাম্রাজ্য হতে স্বাধীন হয়ে উপদ্বীপে নিজেদের স্বতন্ত্র শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করে এবং গোথ নেতা ইউরিক 467 খ্রিস্টাব্দে সম্রাট উপাধি ধারণ করেন। ইতিহাসের পরবর্তী প্রতিটি ধাপে গোথ নামে সুপরিচিত। পশ্চিমা গোথ জাতির স্বাধীন রাষ্ট্রের প্রকৃত প্রতিষ্ঠাতা রূপে এই ইউরিককেই গণ্য করা হয়।